এভাবে একের পর এক হামলা পাল্টা হামলায় কাঁপছে ইরান ও ইসরায়েল। সপ্তাহের বেশি সময় ধরে দুদেশের এই সংঘাতের মধ্যে ইরানে ঘটে গেছে রহস্যজনক ভূমিকম্প, যা নিয়ে দানা বেঁধেছে নতুন সন্দেহের। আসলেই সেটা ভূমিকম্প নাকি গোপন পারমাণবিক পরীক্ষা, তা নিয়ে ঘুম হারাম পশ্চিমা বিশ্বের। ইরানের উত্তরাঞ্চলীয় সেমনান শহরে একটি মাঝারি মাত্রার ভূমিকম্প রহস্যের জন্ম দিয়েছে। শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, সেমনানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে 5.1 মাত্রার এই ভূমিকম্পের গভীরতা ছিল 10 কিলোমিটার। কম্পনটি রাজধানী তেহরান পর্যন্ত অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রবিন্দুটি অত্যন্ত সংবেদনশীল এলাকায়, ইরানের ফার্দো পারমাণবিক স্থাপনার কাছাকাছি। এটি এমন এক সময় ঘটল যখন একসাথে ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেহমাই প্রদেশে একটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার খবর ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভূমিকম্প নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। কেউ কেউ দাবি করছেন এটি ভূমিকম্প নয়, বরং ভূগর্ভস্থ কোনো পরীক্ষার ফলাফল। এক ইরানি ব্লগার তার টেলিগ্রাম চ্যানেলে লেখেন, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC হয়তো কোনো পরীক্ষা চালাচ্ছিল, যার ফলে ভূকম্পন অনুভূত হয়েছে। তবে এই দাবি এখনও নির্ভরযোগ্য কোনো সূত্রে নিশ্চিত হয়নি। এর আগে 2017 সালে উত্তর কোরিয়া যখন একটি পারমাণবিক বোমা পরীক্ষা চালায়, তখন 6.3 মাত্রার কৃত্রিম ভূকম্প ধরা পড়ে। গবেষণায় দেখা গেছে, ভূগর্ভে যদি 100 কিলোটনের পারমাণবিক বোমা বিস্ফোরিত হয়, তবে তা প্রায় 5 মাত্রার ভূমিকম্প সৃষ্টি করতে পারে। আরও চাঞ্চল্যকর বিষয় হল, সেমনান অঞ্চলটি ইরানের ব্যালিস্টিক মিসাইল ও স্যাটেলাইট উৎক্ষেপণের কেন্দ্র হিসেবেও পরিচিত। এখান থেকেই সাফির ও সিমর্গ মহাকাশযান উৎক্ষেপণ করা হয়। মরুভূমি এলাকায় অবস্থিত হওয়ায় সেমনান অঞ্চলটি পরীক্ষামূলক বিস্ফোরণের জন্য নিরাপদ বলে বিবেচিত। তবে এখন পর্যন্ত ইরানের কোনো রাষ্ট্রীয় গণমাধ্যম ভূকম্পনের উৎস সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। তারা এটিকে প্রাকৃতিক কম্পন হিসেবেই তুলে ধরেছে। কিন্তু একই সময় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা, পারমাণবিক কেন্দ্রের নিকটবর্তী উৎপত্তিস্থল এবং ভূকম্পনের মাত্রা মিলিয়ে ঘটনাটি রহস্যে রূপ নিচ্ছে। ওয়াহিদা পারভিন ঈশিতা, আজকাল। কখনো জ্বলন্ত প্রদীপ, কখনো নিঃশব্দ ছায়া, নিপীড়নের রাতে হাত ছুঁয়ে থাকা একটি ভুল স্বপ্নের মায়া। এই কবিতার চরণ যেন নিখুঁতভাবে ব্যাখ্যা করে ফেলে ইরান ও তার মিত্র দেশগুলোর মধ্যকার সম্পর্কের বাস্তবতা। কূটনৈতিক বন্ধুত্ব আছে সামরিক সহযোগিতার ঘোষণা, এমনকি একে অন্যের স্বার্থে বারবার পাশে দাঁড়ানোর আশ্বাসও ইতিহাসে মিশে আছে। কিন্তু প্রয়োজনের কঠিন মুহূর্তে সেই বন্ধুত্ব কতটা বাস্তব ও কার্যকর, সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। ইসরায়েল কেন ফিলিস্তিনিদের হত্যা করে? এই প্রশ্নের উত্তর ইতিহাসের গহীনে লুকানো। 1948 সালে রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই ইসরায়েল নিজেকে একটি নিরাপদ ইহুদি স্বার্থ নির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায়। ফিলিস্তিনিদের তারা দেখে একটি চিরস্থায়ী হুমকি হিসেবে, যাদের সঙ্গে একই ভূখণ্ড ভাগ করে বসবাস করতে হলে নিজেদের শ্রেষ্ঠত্ব নিশ্চিত করতে হবে বলেই বিশ্বাস করে। সেখান থেকেই শুরু হয় নিপীড়নের রাজনীতি, উপনিবেশ স্থাপন, গাজা অবরোধ এবং সাময়িক আগ্রাসন। পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে দখলদারিত্ব কেবল রাজনৈতিক নয়, ধর্মীয় একটি অভিপ্রায়ও এর পেছনে কাজ করে। জেরুজালেম ইহুদি, খ্রিস্টান ও মুসলিম তিন ধর্মেরই পবিত্র নগরী, কিন্তু ইসরায়েল এটিকে শুধু নিজের দাবি হিসেবে তুলে ধরে, অন্যদের অধিকার অস্বীকার করে। 1967 সালে 6 দিনের যুদ্ধে পূর্ব জেরুজালেম দখলের পর থেকেই ইসরায়েল এই শহরকে অবিচ্ছেদ্য রাজধানী দাবি করে আসছে। ইহুদি রাষ্ট্রের দৃষ্টিতে শত্রু কে? প্রশ্নটা কঠিন নয়, তবে উত্তরটি বহুমাত্রিক। প্রথমত, যে কোনো রাষ্ট্র বা গোষ্ঠী যারা ইসরায়েলের রাষ্ট্রীয় অস্তিত্বকে অস্বীকার করে, যেমন হামাস, হিজবুল্লাহ, এমনকি কিছু আরব রাষ্ট্র, তাদের তারা শত্রু ভাবে। দ্বিতীয়ত, ধর্মীয় ও বর্ণভিত্তিক বিদ্বেষ যারা পোষণ করে, বিশেষ করে ইউরোপীয় অঞ্চলে অ্যান্টিসেমিটিক দৃষ্টিভঙ্গি, তারাও ইহুদি জাতির শত্রু বিবেচিত। তবে বাস্তবিকভাবে বলা যায়, যেসব গোষ্ঠী ফিলিস্তিনের স্বাধীনতার জন্য সংগ্রাম করে, তারাই ইসরায়েলের প্রধান শত্রুর তালিকায় থাকে।
ইসলাম এই প্রসঙ্গে কি বলে? ইসলাম শান্তির ধর্ম এবং সে কারণে নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধকে সমর্থন করে। ফিলিস্তিনে মুসলিমদের যে নিপীড়ন চলছে তা ইসলামী উম্মাহর জন্য একটি পরীক্ষা। মুসলিম বিশ্বের বিবেক ফিলিস্তিনিদের হয়ে কথা বলছে বহুবার। কোরআন ও হাদিসেও বলা আছে, যে ব্যক্তি একটি নিরপরাধ মানুষকে হত্যা করে সে যেন সমগ্র মানবজাতিকে হত্যা করল। ফিলিস্তিনিদের হত্যা করার মাধ্যমে ইসরায়েল শুধু মুসলিম নয়, মানবতার বিরুদ্ধেই দাঁড়িয়েছে। ফিলিস্তিন আজ শুধুই একটি ভৌগোলিক প্রশ্ন নয়, এটি একটি নৈতিক প্রশ্ন, মানবতার জন্য, ধর্মবিশ্বাসের জন্য, জাতিসত্তার জন্য। ইরান এই প্রশ্নে একটি বিশেষ অবস্থান নিয়েছে। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকেই ইরান নিজেকে ফিলিস্তিনিদের প্রকৃত বন্ধু হিসেবে পরিচয় দেয়। হামাস, হিজবুল্লাহ, ইসলামিক জিহাদ সবকিছুর সঙ্গেই ইরানের সমর্থন যুক্ত। অস্ত্র, অর্থ এবং প্রশিক্ষণ তিনটি দিক থেকেই ইরান এক দশকেরও বেশি সময় ধরে এই গোষ্ঠীগুলোকে সাহায্য করে আসছে। ইসরায়েলের সঙ্গে একাধিকবার পরোক্ষ ও প্রত্যক্ষ সংঘর্ষে জড়িয়েছে ইরান। তাদের দৃষ্টিতে ইসরায়েল হল শয়তানের অবৈধ রাষ্ট্র, তাই তারা মনে করে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ করা ধর্মীয় ও বিপ্লবী দায়িত্ব। তবুও দেখা যায়, আজ যখন ইরান নিজের উপর সরাসরি হামলা সহ্য করছে, তখন তাদের ঘনিষ্ঠ মিত্র গোষ্ঠীগুলো তেমন কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। হুতি, হিজবুল্লাহ কিংবা হামাস, তাদের কেউই এই মুহূর্তে ইসরায়েলের বিরুদ্ধে সামগ্রিক যুদ্ধ চালাতে আগ্রহী নয়। কেউ কেউ নিজের ভূখণ্ডে প্রতিরক্ষায় ব্যস্ত, কেউ কেউ সাময়িকভাবে ক্ষীণ হয়ে পড়েছে। বাস্তবে ইরানের আক্ষেপ বা অ্যাক্সেস অফ রেসিস্ট্যান্স এখন অনেকটাই নিস্তব্ধ। এমনকি রাশিয়া, উত্তর কোরিয়া ও চীনের মতো কৌশলগত মিত্ররাও মুখে সমর্থন দিলেও সরাসরি সামরিক বা কূটনৈতিক হস্তক্ষেপ করছে না, কারণ তারা নিজেরাই আরেকটি বড় যুদ্ধ এড়াতে চায়। নিজের স্বার্থ ও আন্তর্জাতিক অবস্থানকে বিবেচনায় রেখেই চুপ থাকে। সত্যটা হলো, যুদ্ধ, বন্ধুত্ব উভয়ই চিরকালীন নয়। কৌশল, স্বার্থ, ভীতি এই তিনটি উপাদানেই আন্তর্জাতিক রাজনীতির ছায়ানাটককে পরিচালনা করে। ফিলিস্তিনিদের যে যন্ত্রণা তা নিয়ে অনেকেই কথা বলে, কিন্তু তাদের পাশে দাঁড়ানোর সাহস ও সামর্থ্য এখনও খুব কম দেশই দেখায়। ইরান হয়তো আজও ফিলিস্তিনের জন্য কথা বলছে, কিছু করছেও, কিন্তু সে নিজেই যখন একা পড়ে যায় তখন বন্ধুত্বের আসল রূপ চোখে পড়ে। তবুও ইতিহাস বলে, নির্যাতিত কখনোই চিরকাল নিপীড়িত থাকে না। সময় আসে যখন বন্ধুত্ব, আত্মত্যাগ আর আত্মমর্যাদার জয় হয়। সেই অপেক্ষায় আছে ফিলিস্তিন, আর হয়তো তাতেই সবচেয়ে বেশি ভয় পায় ইসরায়েল। তাওফিকুল ইসলাম, আজকাল। সারা বিশ্বের বড় বড় মিডিয়া পশ্চিমাদের নিয়ন্ত্রণে। তারা যে তথ্য দেয় সেটার উপরই নির্ভর করতে হয় পুরো বিশ্বকে। সেদিক থেকে কাতারের আল জাজিরা একেবারেই ব্যতিক্রমী। কাতার ভিত্তিক এই সংবাদ মাধ্যমটি আজ শুধু একটি টিভি চ্যানেল নয়, বরং যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিদের কান্না, রক্ত আর ধ্বংসস্তূপের নীরব সাক্ষী। এই আল জাজিরাকে এখন জমের মতন ভয় পাচ্ছে জায়োনিস্ট ইসরায়েল। এখানেই শেষ নয়, আল জাজিরার সম্প্রচার এখন ইসরায়েলে অপরাধ হিসেবে গণ্য হচ্ছে। সম্প্রতি ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গাভির ঘোষণা দিয়েছেন, যদি কেউ ইসরায়েলে বসে আল জাজিরা দেখে তার বিরুদ্ধে পুলিশের ব্যবস্থা নেওয়া উচিত। শুধু তাই নয়, আল জাজিরার সম্প্রচারের অনুমতিকে তিনি সরাসরি জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবে অভিহিত করেছেন। এর আগে 2024 সালের মে মাসে ইসরায়েল আল জাজিরার সব রিপোর্টার, প্রযোজক, ক্যামেরা পার্সনের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। এরও আগে জানুয়ারিতে ফিলিস্তিনি কর্তৃপক্ষ পশ্চিম তীরে তাদের কার্যক্রম বন্ধ করে দেয়। কিন্তু প্রশ্ন হলো, আল জাজিরা কেন ইসরায়েলের এতটা চোখের কাঁটা? গাজা যুদ্ধ শুরুর পর থেকে আল জাজিরা যেভাবে যুদ্ধের নিষ্ঠুরতম বাস্তবতা দেখিয়েছে বিশ্বকে, তা শুধু বিবেককে নাড়া দিচ্ছে না, বরং এক একটি দৃশ্য হয়ে উঠেছে ইসরায়েলি আগ্রাসনের প্রামাণ্য দলিল। ইসরায়েলি ক্ষেপণাস্ত্রে বিধ্বস্ত হাসপাতাল, ধুলোমাখা মুখে কান্নারত শিশু, ভাঙা দেয়ালে জড়িয়ে থাকা মৃতদেহ। এই নির্মম বাস্তবতা আল জাজিরা দেখিয়েছে সাহসিকতায়, দায়বদ্ধতায়, আর এই সত্যের ক্যামেরাই এখন ইসরায়েলের জন্য হুমকি।
এমনকি সম্প্রতি একটি নতুন আইন পাশ হয়েছে ইসরায়েলে, যার মাধ্যমে প্রধানমন্ত্রী ও যোগাযোগ মন্ত্রী চাইলে যে কোনো বিদেশি সংবাদ মাধ্যমকে নিরাপত্তার হুমকি বলে ঘোষণা দিয়ে বন্ধ করে দিতে পারবেন। বিশ্বজুড়ে সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা বলছেন, এটি শুধু একটি সংবাদ মাধ্যমের উপর নয়, বরং গোটা মত প্রকাশের স্বাধীনতার উপর এক ভয়ানক আঘাত। তাদের ভাষায় সংবাদ বন্ধ মানে ইতিহাস আড়াল করা, সাংবাদিকদের মুখরোধ মানে সত্যকে গলা টিপে হত্যা করা। আজ যদি কেউ আল জাজিরা দেখে পুলিশের গ্রেফতারের শিকার হয়, কাল হয়তো কেউ সত্য বলার জন্যই অপরাধী হয়ে উঠবে। প্রশ্ন উঠেছে, সাংবাদিকতা কি তবে রাষ্ট্রীয় ভয়ের শিকার হবে, নাকি সত্যের আলো থামানো যাবে না কোনো নিষেধাজ্ঞায়? তাওফিকুল ইসলাম, আজকাল। হঠাৎ বিশ্ব রাজনীতিতে চাঞ্চল্যকর এক মোড়। 2026 সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম সুপারিশ করেছে পাকিস্তান। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক উত্তপ্ত পরিস্থিতির মধ্যস্থকারীর ভূমিকায় ফলপ্রসূ কূটনৈতিক হস্তক্ষেপ করায় এই সিদ্ধান্ত জানিয়েছে ইসলামাবাদ। শনিবার পাকিস্তান সরকারের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, সম্প্রতি ভারত পাকিস্তান সংকটের সময় সিদ্ধান্তমূলক কূটনৈতিক হস্তক্ষেপ এবং গুরুত্বপূর্ণ নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে ডোনাল্ড ট্রাম্পকে 2026 সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে। এতে আরও বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তমূলক কূটনৈতিক সম্পৃক্ততা এবং গুরুত্বপূর্ণ নেতৃত্ব দুটি পারমাণবিক অস্ত্রধারী দেশের মধ্যে অত্যন্ত অস্থিতিশীল পরিস্থিতি হিসেবে বর্ণিত উত্তেজনা হ্রাস করতে সাহায্য করেছে, সম্ভাব্যভাবে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ রোধ করেছে যা লক্ষ লক্ষ জীবনকে বিপন্ন করতে পারত। ভারত পাকিস্তানের যুদ্ধরত পরিস্থিতি শান্তিপূর্ণ সমাধান দেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখায় ট্রাম্পের প্রশংসা করে ইসলামাবাদ বিবৃতিতে জানায়, এই হস্তক্ষেপ একজন প্রকৃত শান্তিপ্রিয় হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্পের ভূমিকা এবং সংলাপের মাধ্যমে সংঘাত সমাধানের প্রতি তার অঙ্গীকারের প্রমাণ, দক্ষিণ এশিয়ায় টেকসই শান্তির প্রতি আন্তরিক অঙ্গীকার। এই ঘোষণার কিছুদিন আগে ট্রাম্প গণমাধ্যমে মন্তব্য করেন, পাকিস্তান ভারত যুদ্ধ বন্ধ করার জন্য আমার নোবেল পুরস্কার পাওয়া উচিত, আমার এটি 4 বা 5 বার পাওয়া উচিত ছিল, অথচ তারা এই পুরস্কার শুধুমাত্র উদারপন্থীদের দেয়, তারা আমাকে এটি দেবে না। এদিকে পাকিস্তান যখন ট্রাম্পকে নোবেল দেওয়ার সুপারিশ করছে, তখন বিশ্ব তাকিয়ে আছে ইরান ইসরায়েলের যুদ্ধের দিকে, যেখানে ট্রাম্প সরাসরি ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে এবং যুদ্ধে অংশ নেওয়ার ইঙ্গিত দিয়ে 2 সপ্তাহের আলটিমেটাম দিয়েছেন। তাই নোবেল কমিটি কোন বিষয়ে আমলে নেবে তা এখনও বলা যাচ্ছে না। অপরদিকে পাকিস্তানের পক্ষ থেকে এমন সুপারিশকে অনেকেই দেখছেন প্রতিক্রিয়ামূলক এবং কৌশলগত এক পদক্ষেপ হিসেবে। বিশ্বজুড়ে প্রশ্ন উঠেছে, শান্তি প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে ডোনাল্ড ট্রাম্প কি এবার সত্যিই নোবেল পাবেন, নাকি এটি শুধু এক কূটনৈতিক নাটকের নতুন দৃশ্য মাত্র? ওয়াহিদা পারভিন ঈশিতা, আজকাল। পাতলা কাপড়ের ছাউনির নিচে শিশুদের কান্না আর প্রাপ্তবয়স্কদের অসহায় নিঃশ্বাস। গাজা, খান ইউনিস কিংবা রাফা, বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের দেখা মিলবে এমন জীর্ণশীর্ণ তাঁবুতে। ইসরায়েলের আগ্রাসনের কারণে লাখ লাখ ফিলিস্তিনির বাঁচার আশ্রয় এসব তাঁবু। তবে ভাগ্যের নির্মম পরিহাসে এখন ঠিক একই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে ইসরায়েলেরাও। ইরানের মিসাইল হামলা থেকে বাঁচতে ইসরায়েলের তেল আবিব শহরের বহু আন্ডারগ্রাউন্ড পার্কিং লটকে বোমা আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়েছে। বিশেষ করে হাবিমা থিয়েটারের নিচের 4তলা পার্কিং গ্যারেজটি এখন আধুনিক বোমা শেল্টারে রূপান্তরিত হয়েছে। সামাজিক মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে দেখা যায় পর্যাপ্ত আলো বাতাসহীন পার্কিং এরিয়াতে ছোট ছোট তাঁবু প্রস্তুত করা হয়েছে। এই পার্কিং লটগুলোতে এখন শত শত মানুষ অস্থায়ীভাবে তাঁবু খাটিয়ে থাকছেন, যেখান থেকে বাইরের আকাশ দেখার কোনো সুযোগ নেই। শুধু হাবিমা নয়, পুরো তেল আবিব শহরে 60টি আন্ডারগ্রাউন্ড পার্কিং লট ও গ্যারেজকে জরুরি পরিস্থিতিতে বোমা আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে, যেখানে একসাথে 8 লাখ মানুষ থাকতে পারবেন। ইরানের মিসাইল হামলা থেকে বাঁচতে আবদ্ধ আন্ডারগ্রাউন্ডের অস্বাস্থ্যকর পরিবেশে থাকতে বাধ্য হচ্ছেন তারা। শুধু তাঁবু নয়, হামলা থেকে বাঁচতে ব্রিজের নিচে ও টানেলের ভেতরও আশ্রয় নিচ্ছেন অনেকে।
বুধবার রাতে ইরানের তেহরান সহ বিভিন্ন স্থানে হামলা চালায় ইসরায়েল। এর মধ্যে পারমাণবিক স্থাপনা নাতানজও ছিল। জবাবে ঘোষণা দিয়ে ইসরায়েলে ব্যাপক হামলা চালায় ইরান। বুধবার রাতেই প্রথমবারের মতো সিজ্জিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এরপর থেকে সেখানে হতাহতের সংখ্যা বাড়ছেই। এদিকে শুক্রবার ভোর থেকে আবারও ইসরায়েল জুড়ে সাইরেনের শব্দ পাওয়া যাচ্ছে। ইরান থেকে নিক্ষিপ্ত একের পর এক ক্ষেপণাস্ত্রের কারণে বাজছে এই সতর্কতামূলক সাইরেন। ইরানি ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করতে ইতিমধ্যে ডিফেন্সিভ সিস্টেম চালু করা হয়েছে, তবে এতেও কমানো যাচ্ছে না হতাহতের সংখ্যা। ফলে ইসরায়েলি নাগরিকদের অবিলম্বে বম্ব শেল্টার কেন্দ্রগুলোতে আশ্রয় নিতে বলা হচ্ছে। তাওফিকুল ইসলাম, আজকাল। ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে ইরান ইসরায়েলের সংঘাত। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও হামলা চালাবে কিনা এ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। মার্কিন সংবিধান অনুযায়ী একমাত্র কংগ্রেসের হাতে যুদ্ধ ঘোষণার ক্ষমতা থাকলেও ইতিহাস বলছে বিগত সময়ে অনেক প্রেসিডেন্টই কংগ্রেসকে পাশ কাটিয়ে নিয়েছেন সামরিক পদক্ষেপ। এবার ট্রাম্প যাতে এ ধরনের উদ্যোগ নিতে না পারে তার জন্য উঠে পড়ে লেগেছেন কিছু মার্কিন কংগ্রেসম্যান। তাদের মতে এটা আমেরিকার যুদ্ধ নয়। এছাড়া ইরানে হামলা চালানো নিয়ে মার্কিনীদের মধ্যেও শুরু হয়েছে মতভেদ। হামলায় যুক্তরাষ্ট্রের জড়িত না হওয়ার দাবিতে এবারে নিউ ইয়র্কে বিক্ষোভ হয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের সামনেও যুদ্ধবিরোধী বিক্ষোভ হয়। তবে ইরান ইসরায়েল সংঘাতের এমন উত্তেজনার মাঝে ট্রাম্প যেসব বক্তব্য দিয়েছেন সেগুলো ছিল পরস্পর বিরোধী। ট্রাম্পের এমন অবস্থানে সংঘাত যত বাড়ছে ততই অনিশ্চয়তা তৈরি হচ্ছে। ট্রাম্প ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন আগামী 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন ইসরায়েলের পক্ষ হয়ে তার দেশ ইরানের বিরুদ্ধে সংঘাতে জড়াবে কিনা। অনেক বিশ্লেষক ট্রাম্পের এমন দোদুল্যমান অবস্থান দেখে ধারণা করছেন এই যুদ্ধে তার নিজস্ব কোনো অবস্থান নেই, বরং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুই ট্রাম্পকে যুদ্ধে জড়াতে প্রভাবিত করছে। নেতানিয়াহুর এমন তৎপরতা দেখে এরই মাঝে তরুণদের মধ্যে ভীষণ জনপ্রিয় আমেরিকার ভারমন্ট অঙ্গরাজ্যের ডেমোক্রেট সিনেটর বার্নি স্যান্ডার্স বলেন, নেতানিয়াহু আমেরিকার প্রেসিডেন্ট নন। মার্কিন পররাষ্ট্র ও সামরিক নীতি তার ঠিক করে দেওয়া উচিত না। চলমান এ উত্তেজনায় না জড়াতে ট্রাম্পের ওপর সাংবিধানিক চাপ রয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যের মিত্রদের পাশাপাশি ব্যবসায়ীদের পক্ষ থেকেও চাপ বাড়ছে ট্রাম্পের ওপর। এ সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়লে ক্ষতির মুখে পড়বে সারা বিশ্বের অর্থনীতি। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে, যে পথ দিয়ে বর্তমানে বিশ্বের 20% তেল ও গ্যাসের বাণিজ্য হয়। MR আকাশ, আজকাল। একসময় ছিলেন পবিত্র কাবা শরীফের ইমাম। তার সুমধুর কণ্ঠে তেলাওয়াত শুনে বিমোহিত হতো লাখো মুসল্লি। কিন্তু বর্তমানে জুয়াসহ বিতর্কিত লাইফস্টাইলের জন্য সমালোচিত এই ব্যক্তি নাম আদিল আল কালবানি, যার পিছনে একসময় নামাজ পড়ত মুসলিম বিশ্বের অন্যতম রীতিনীতি নির্ধারকরা। সেই আদিল আল কালবানি এখন পিছনে পিছনে ঘুরছেন মেসির, করছেন বিজ্ঞাপনে অভিনয়ও। একজন ইমামের এতটা অধপতনের কারণ কি, চলুন জেনে আসা যাক। 1959 সালের 3 এপ্রিল সৌদির রাজধানী রিয়াদে জন্মগ্রহণ করেন আদিল আল কালবানি। এই কালবানি মূলত সংযুক্ত আরব আমিরাতের রস আল খাইম থেকে আগত এক দরিদ্র অভিবাসী দম্পতির সন্তান। তার পিতা রিয়াদে একজন সরকারি কেরানির চাকরি করতেন। কালবানি হাই স্কুলের গণ্ডি পেরিয়েই সৌদি এয়ারলাইন্সে চাকরি শুরু করেন। চাকরির পাশাপাশি কিং সৌদি বিশ্ববিদ্যালয়ের সন্ধ্যাকালীন ক্লাসে ভর্তি হন কালবানি। তার পরবর্তী ইসলামিক পড়াশোনার দার্স নিতেন শাইখ হাসান ইবনে গানিম আল গামিরের কাছে। উস্তাদ ইবনে গানিমের কাছেই কালবানি সহিহ বুখারী, তিরমিজি ও তাফসির সহ আরও অন্যান্য গ্রন্থের তালিম নেন। এরপর পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হন সৌদি আরবে ইমামতি করার সরকারি পরীক্ষায়। প্রথমে রিয়াদ বিমানবন্দরের মসজিদে কিছুদিন ইমামতি করেন কালবানি। তারপর বিখ্যাত কিং খালিদ মসজিদে ইমামতি পান আদিল আল কালবানি। সেখানে থাকাকালীন বিভিন্ন দাওয়াতি কার্যক্রমে অংশ নিতেন এই কালবানি।
এতদিনে তার সুমধুর কণ্ঠের তেলাওয়াত ছুঁয়ে যায় লাখো মুসল্লিদের মন। এরই মধ্যে 2008 সালে এক রাজকীয় অধ্যাদেশের মাধ্যমে মসজিদুল হারামে তারাবির নামাজের ইমামতির দায়িত্ব দেওয়া হয় আদিলাল কালবানিকে। লোকমুখে শোনা যায় কালবানির মা সবসময় দোয়া করতেন যে কালবানি যেন কাবার ইমাম হতে পারে। আল্লাহ তাআলা কালবানির মায়ের দোয়া কবুলও করেছিলেন, কিন্তু সেটা স্থায়িত্ব পায়নি। কালবানির বিভিন্ন বিতর্কিত ফতোয়ার কারণে ইমামতির দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়। এসব ফতোয়ার ফলে তার সুনাম খ্যাতি সব ধূলিসাৎ হয়ে যায়। 2010 সালে কালবানি এক ফতোয়াতে বলেছিলেন ইসলামে নাচ গান বাদ্যযন্ত্র নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই, এমনকি তিনি নিজেও বিভিন্ন নাচের আসরে যোগ দিতেন। তবে এই ইমাম সবচেয়ে বেশি আলোচনায় আসে 2021 সালে কমব্যাট ফিল্ড নামে একটি অনলাইন গেমের বিজ্ঞাপনে অভিনয় করে। এদিকে ইমামের এই বর্তমান জীবনধারা নিয়ে সৌদি আরব সহ মুসলিম বিশ্বজুড়ে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন এটি ব্যক্তি স্বাধীনতার বিষয়, আবার কেউ মনে করছেন এটি ইসলামী আদর্শের চরম অপমান। মায়ের দোয়ায় কাবার ইমাম হয়েছিলেন তিনি, কিন্তু নিজের সিদ্ধান্তেই সে মর্যাদা হারালেন। প্রশ্ন থেকে যায় আল্লাহর ঘরে যার শুরু তার শেষ কেন শয়তানের ফাঁদে? তাওফিকুল ইসলাম, আজকাল।